Hello friends, welcome to my channel Dive Deep in You. ইসরো ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার হায়দ্রাবাদের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, আমরা তারই প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করছিলাম। পোস্ট ছিল টেকনিশিয়ান বি, ইলেকট্রিশিয়ান। আমরা প্রথম দিনে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 40 পর্যন্ত সলভ করে রেখেছি এবং আজ আমরা সলভ করব কোয়েশ্চেন নাম্বার 41 থেকে কোয়েশ্চেন নাম্বার 80। যদি তোমরা প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, গিয়ে প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো শুরু করি। What is the sleep in a 6-pole 50 Hz induction motor rotating at 950 rpm? একটা ইন্ডাকশন মোটর যেটা কিনা 950 rpm এ ঘুরছে এবং তার ফ্রিকোয়েন্সি রয়েছে 50 Hz আর পোল সংখ্যা 6 পোল। আমাদেরকে জানতে চাই যে স্লিপ কত। ঠিক আছে, দেখো আমাদের স্লিপ কত জানতে চেয়েছে, কিন্তু অপশন রয়েছে কিন্তু পার্সেন্টেজ দেওয়া, অর্থাৎ আমাদের পার্সেন্টেজ স্লিপ বার করতে হবে। তো দেখো আমাদের স্লিপ ফর্মুলাটাকে কি জানি, দেখো স্লিপ ইকুয়ালস টু আমাদের যেটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড বাই সিঙ্ক্রোনাস স্পিড, এটা হচ্ছে আমাদের স্লিপের ফর্মুলা। যদি আমাদের বলা হয় যে পার্সেন্টেজ স্লিপ কত, তাহলে পার্সেন্টেজ স্লিপ যদি আমাদের বের করতে হয় তাহলে কিন্তু আমাদের ইনটু 100% করতে হবে। ঠিক আছে, দেখো প্রথম কথা, আমরা এই যে 950 আরপিএমটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার এনআর বা রোটর স্পিড, কিন্তু আমাদের এনএস জানি না, আমাদের এনএস বের করতে হবে। তো এনএস কিভাবে বের করব, এনএস অর্থাৎ সিঙ্ক্রোনাস স্পিড ইকুয়ালস টু, দেখো 120 ইনটু ফ্রিকোয়েন্সি বাই পোল। তাহলে 120 ইনটু ফ্রিকোয়েন্সি আমরা জানি কত, 50 হার্জ, বাই পোল সংখ্যা হচ্ছে 6। এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে আমাদের 1000 আরপিএম। ওকে, তাহলে আমরা এনএস পেয়ে গেলাম, আমরা এনআর জানি, তাহলে আমাদের বেরিয়ে যাবে স্লিপ। দেখো এটা যদি আমরা বের করি তাহলে 1000 মাইনাস 950 ডিভাইডেড বাই 1000, আর আমাদের পার্সেন্টেজ স্লিপ জানতে চাইছে, সো 100%। এটা ক্যালকুলেট করে দেখো 50/1000 ইন্টু 100, তাহলে রইলো হচ্ছে তোমার 5%। দেখো অপশন সি হচ্ছে রাইট আনসার। বুঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42 বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ পোলস অফ আ 60 হার্জ অল্টারনেটর হুইচ ইজ রোটেটিং এট 900 rpm। তো দেখো আমাদের 900 rpm বলে দেওয়া আছে, যেটা হচ্ছে ns বা n, স্পিড বলে দেওয়া আছে n ইকুয়ালস টু 120 f/p, আগের ফর্মুলা 120 f/p, কিন্তু আমাদের কি জানতে চাইছে, পোল সংখ্যা জানতে চাইছে। তো পোল ইকুয়ালস টু, এখান থেকে যদি আমরা পোল বের করতে চাই তাহলে পোল ইকুয়ালস টু 120 f/n। তাহলে দেখো 120 ইন্টু ফ্রিকোয়েন্সি কত 60 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 900। এটা যদি ক্যালকুলেট করো তোমার আসবে 2 উপরে নিচে 3 দিয়ে কাটলে 4, এটা হচ্ছে 8। অপশন এ রাইট আনসার হয়ে যাবে। বুঝে গেল? তাহলে পোল সংখ্যা কটা বেরোলো, 8 পোল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43 how many sleep ring are there in a 3-phase star connected alternator having a rotating armature? একটা অল্টারনেটর যার কিনা আর্মেচার রোটেট করছে, তার কটা স্লিপ রিং থাকবে যদি স্টার কানেক্টেড 3 ফেজ হয়। দেখো প্রথম কথা হচ্ছে রোটেটিং আর্মেচার একটা অল্টারনেটর যার 3 ফেজের জন্য কটা স্লিপ রিং থাকবে, আমরা জানি কি, এই যা শ্যাফটের মধ্যে দিয়ে এখানে স্লিপ রিং লাগানো থাকবে, তাহলে 3টে ফেজের জন্য 3টে, একটা হচ্ছে আর, ওয়াই আর একটা বি, 3টে ফেজের জন্য 3টে। যেহেতু এটা স্টার কানেক্টেড,
দেখো যদি স্টার কানেক্টেড ওয়াইন্ডিং এর কথা যদি মনে করো, তাহলে দেখো একটা পয়েন্ট আর, একটা পয়েন্ট ওয়াই, একটা পয়েন্ট বি, আর এই যে সেন্টার পয়েন্ট, এটাকে তো আমরা বলি নিউট্রাল। নিউট্রালের জন্য আমাদের, যেহেতু স্টার কানেক্টেড, নিউট্রালের জন্য আমাদের আরো একটা পয়েন্ট লাগবে, যেটা হচ্ছে এন। ওকে, তাহলে আমাদের কটা স্লিপ রিং লাগলো? 1 2 3 and 4। তাহলে আমাদের টোটাল 4টে স্লিপ রিং লাগবে। ওকে, নেক্সট question number 44. EMF generated is the form of AC. EMF generated is in the form of AC. AC ফর্মে EMF generated হয় কোথায় কোথায়? দেখো, in a DC generator only। দেখো ডিসি জেনারেটরে তো হয়, কারণ আমাদের আর্মেচারের ভিতরে কি থাকে? আর্মেচারের ভিতরে যেটা জেনারেট হয় সেটা হচ্ছে এসি জেনারেট হয়। ওকে, আর্মেচারের ভিতরে এসি জেনারেট হয়, ঠিক আছে। বাইরে ডিসি কিন্তু ভিতরে কিন্তু এসি জেনারেট হয়। ইন এসি অল্টারনেটর অনলি। দেখো এসি অল্টারনেটরে তো অবশ্যই এসি জেনারেট হবে। তাহলে কি হবে, এখানে অনলি যেহেতু রয়েছে সেহেতু এই অপশনগুলো কিন্তু নেওয়া যাবে না। তাহলে এসি জেনারেটরেও হবে এবং ডিসি জেনারেটরেও হবে। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। সেটা হচ্ছে বোথ এসি অ্যান্ড ডিসি জেনারেটর। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45। একটা ল্যাম্প আছে, ল্যাম্প যার রেটিং হচ্ছে 250 ভোল্ট অ্যান্ড 50 ওয়াট। 250 ভোল্ট 50 ওয়াটের একটা বাল্ব আছে যার রেজিস্ট্যান্স আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ আ 250 ভোল্ট 50 ওয়াট বাল্ব? তাহলে আমরা কি জানি, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই ডাব্লিউ। তাহলে দেখো এই ফর্মুলাতেই বসিয়ে দিই, ভি স্কোয়ার কত, ভি কত, 250 ইন্টু 250 ওভার কত ওয়াট, 50 ওয়াট। তাহলে কত আসছে, 1250। দেখো 1250 ওহম। ওকে, অপশন 1 রাইট আনসার। নেক্সট question number 46. If the power factor is 0, what can be said about the electrical circuit? সার্কিটটা কি হবে? পিওরলি রেজিস্টিভ হবে, নাকি পার্টলি রেজিস্টিভ পার্টলি ইন্ডাকটিভ, পার্টলি রেজিস্টিভ পার্টলি ক্যাপাসিটিভ, অথবা পিওরলি রিঅ্যাক্টিভ? দেখো পাওয়ার ফ্যাক্টর 0, পাওয়ার ফ্যাক্টর 0 কখন হবে? যখন cos of phi 0। তো এই phi এর ভ্যালু কখন, কোন ভ্যালুতে গিয়ে cos phi 0 দেবে? যদি phi এর ভ্যালু 90 হয়। যদি phi এর ভ্যালু 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি কার কার ক্ষেত্রে হয়? দেখো যখন ইন্ডাকটিভ সার্কিট হবে, পিওরলি বলে দিই, পিওরলি ইন্ডাকটিভ হবে, তখন কি হবে? তখন ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে থাকবে, ফেজ অ্যাঙ্গেল 90 হবে। পিওরলি ইন্ডাকটিভের ক্ষেত্রেও 90 ডিগ্রি। আবার যখন ক্যাপাসিটিভ সার্কিটের কথা ভাববে, দেখো পিওরলি ক্যাপাসিটিভ যদি সার্কিট হয়, তখন কি হবে? তখনও কিন্তু ফেজ অ্যাঙ্গেল 90 থাকবে। ওকে, তখন কি আছে, কারেন্ট কিন্তু লিড করছে, দুটো সার্কিট কিন্তু আলাদা, সেম দেখো না। একটা হচ্ছে কারেন্ট ল্যাগ, ভোল্টেজের থেকে কারেন্ট পিছিয়ে আছে, আর একটা ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে আছে 90 ডিগ্রিতে, বাট দুজনেই 90 ডিগ্রিতে। দুটো ক্ষেত্রেই কিন্তু পাওয়ার 0। ওকে, পাওয়ার ফ্যাক্টর 0, তো পাওয়ার 0। আমরা পাওয়ার ইকুয়ালস টু কি জানি, পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই ইন্টু কস ফাই। তাহলে cos phi এর ভ্যালু যদি 0 হয়, তাহলে পাওয়ার কনজিউম 0, P ইকুয়ালস টু 0। P ইকুয়ালস টু 0 কখন হবে? পিওরলি ইন্ডাকটিভের ক্ষেত্রেও P ইকুয়ালস টু 0, আর পিওরলি ক্যাপাসিটিভের ক্ষেত্রেও পাওয়ার কনজিউম ইকুয়ালস টু 0। তাহলে দুজন কোন ফ্যামিলিতে বিলং করে?
পিওরলি ইন্ডাকটিভ অ্যান্ড পিওরলি ক্যাপাসিটিভ দুজনে কোন ফ্যামিলিতে বিলং করে? তো টোটাল দুজনকে মিলিয়ে আমরা বলতে পারি যে এটা একটা রিঅ্যাক্টিভ সার্কিট। রিঅ্যাক্টিভ সার্কিট। তাহলে আমরা বলতে পারি যে পিওরলি যদি রিঅ্যাক্টিভ সার্কিট হয় তাহলে কিন্তু পাওয়ার কনজিউম 0 অথবা পাওয়ার ফ্যাক্টর 0 হবে। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। বুঝে গেছে? নেক্সট question number 47. As the frequency decrease, the inductive reactance of the circuit will be. দেখো ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স অর্থাৎ কি এক্সএল। ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স কে আমরা এক্সএল দ্বারা ডিনোট করি। সো এক্সএল ইকুয়ালস টু কি হলো 2 পাই এফ ইনটু এল। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি কি এক্সএল, দেখো 2 পাই তো একটা কনস্ট্যান্ট আর এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি যে এক্সএল প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। এক্সএল প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। এবারে যদি বলো ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে, দেখো কোশ্চেনে বলেছে ফ্রিকোয়েন্সি যদি ডিক্রিজ করে তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স কি হবে? তাও সেটাও ডিক্রিজ করবে। যদি ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করে তাহলে এক্সএলও ডিক্রিজ করবে। তাহলে দেখো অপশন সি হয়ে যাবে রাইট আনসার। যদি ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করে তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সও কিন্তু ডিক্রিজ করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48 বলছে দ্য এরিয়া of a triangle with the length of base 10 centimeter is 20 centimeter square. এরিয়া বলে দেওয়া আছে 20 centimeter square and length যার বেস লেন্থ বলে দেওয়া আছে 10 centimeter. What is the height of the triangle? একটা সিম্পল ট্রায়াঙ্গেলের ম্যাথ রয়েছে। বলছে যে একটা ট্রায়াঙ্গেল আছে যার বেস লেন্থ বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার আর এরিয়া বলে দেওয়া আছে কত 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তার হাইটটা কত হবে? এই হাইটটা কত জানতে চেয়েছে, এই জানতে চেয়েছে। দেখো আমরা এরিয়ার ফর্মুলা কি জানি, ট্রায়াঙ্গেলের এরিয়ার একটা ফর্মুলা জানি যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকুয়ালস টু এরিয়া। তাহলে আমরা এখান থেকে যদি বেস বসাই, হাফ ইন্টু বেস কত বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার ইন্টু হাইট আমরা জানি না এইচ ইকুয়ালস টু আমাদের এরিয়া কত বলে দেওয়া আছে 20 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু কি হবে 20 ইন্টু 2টা উপরে উঠে যাবে বাই 10টা নিচে নেমে আসবে। তাহলে আমাদের কাছে কত হবে 4 সেন্টিমিটার। দেখো অপশন সি হয়ে যাবে রাইট আনসার। এটা একটা সিম্পল ম্যাথ ছিল ট্রায়াঙ্গেলে। বোঝা গেছে? নেক্সট question number 49. The perimeter of a certain circle is 25 centimeter. What is the area? বলেছে যে একটা বৃত্ত আছে, বৃত্তটার পরিধি বলে দেওয়া আছে 25 সেন্টিমিটার। ওকে, একটা বৃত্তর পরিধি বলে দেওয়া আছে 25 সেন্টিমিটার। এবারে জিজ্ঞাসা করেছে কি তার এরিয়া কত, এরিয়া জিজ্ঞাসা করেছে। দেখো প্রথম কথা হচ্ছে যে এরিয়া অফ আ সার্কেল ইকুয়ালস টু আমরা কি জানি যে পাই ইন্টু আর স্কোয়ার। আর কোনটা? আর হচ্ছে কিন্তু ব্যাসার্ধ, রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ, এটা আর ধরে নিয়েছি। ঠিক আছে, তো তাহলে আমাদের কি বলে দেওয়া আছে পেরিমিটার। তো পেরিমিটারের ফর্মুলা কি? পেরিমিটার ইকুয়ালস টু কি 2 পাই আর, যেখানে আর হচ্ছে রেডিয়াস 2 পাই আর। তাহলে এইটা ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে 25। তাহলে এখান থেকে যদি আমরা আর বের করে নিই, আর ইকুয়ালস টু কত বেরোবে 25 বাই 2 পাই। এইটাই আমরা এরিয়ার ফর্মুলাতে যদি বসাই তাহলে দেখো পাই তো আমরা পাই লিখে দিলাম, আর কে 25 বাই 2 পাই বসিয়ে দিলাম তার স্কোয়ার, যেহেতু আমাদের দেখো পাই আর স্কোয়ার, সো আর এর ভ্যালু 25 বাই 2 পাই তার স্কোয়ার। তাহলে দেখো পাই রইল 25 এর যদি আমরা স্কোয়ার করি আমাদের আসে 625 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এখান থেকে দেখো এই একটা পাই আর এই স্কোয়ারটা কেটে গেলে আমাদের কাছে পড়ে থাকছে 625 বাই 4 পাই। দেখো এটা হচ্ছে এরিয়া যেহেতু সেন্টিমিটার স্কোয়ার।
দেখো অপশন ডি হয়ে যাবে রাইট আনসার 625/45 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50। When two parallel conductors carry current in same direction, what is the force between them? যদি দুটো প্যারালাল কন্ডাক্টর সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, তাহলে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স আর রিপালশন ফোর্স কাজ করবে সেটা কেমন? সেটা অ্যাট্রাকটিভ অর রিপালসিভ অর ইনিশিয়ালি অ্যাট্রাকটিভ অ্যান্ড দেন রিপালসিভ, কোনটা, অথবা নো ফোর্স, কোনটা কাজ করবে সেইটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তো এটা ডিটারমাইন করতে গেলে দুটো প্যারালাল কন্ডাক্টর লাগবে এবং তাদের মধ্যে দিয়ে কারেন্ট সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা ধরে নিয়েছি। একটা এ কন্ডাক্টর, একটা বি কন্ডাক্টর। তো যদি ধরো আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, যদি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তাহলে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে ওভালিন শেপে। সেটা আমরা কিভাবে ডিটারমাইন করি যে কোন ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড গুলো ফ্লো হবে? সেটা আমাদের রাইট হ্যান্ড গ্রিপ রুল। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন বের করবো আমরা কিভাবে? রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে। তাহলে রাইট হ্যান্ড গ্রিপ রুল যদি হয়, তুমি গ্রিপ করে যখন দেখবে বুড়ো আঙুলটা কি করবে, কারেন্টের ডিরেকশনে রাখবে এবং বাকি রিমেনিং ফিঙ্গার গুলো যেদিকে শো করবে এইদিকে হচ্ছে এইভাবে, এরটাও সেম এইভাবে। তাহলে দেখো এই এই যে ম্যাগনেটিক ফ্লাক্স এইভাবে ঘুরছে, এরও ম্যাগনেটিক ফ্লাক্স এইভাবে ঘুরছে। তাহলে এই যে এ কন্ডাক্টরের ফ্লাক্স বি কন্ডাক্টরে গিয়ে কি এফেক্ট করছে সেইটা আমরা ডিটারমাইন করব, আর বি কন্ডাক্টরের ফ্লাক্স এ কন্ডাক্টরে এসে কি এফেক্ট করছে সেটা আমরা ডিটারমাইন করব। দেখো যখনই এর এর যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো আস্তে আস্তে এইভাবে গিয়ে এর উপরে পড়বে, তখন কি হবে যে এর ম্যাগনেটিক ফ্লাক্স গুলো 90 ডিগ্রিতেই অ্যাক্ট করবে, উপর থেকে 90 ডিগ্রিতে। কেমন ভাবে? এইভাবে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এসে পড়বে এইভাবে, ঠিক আছে? তাহলে তুমি রাইট হ্যান্ড পাম রুল ইউজ করো। কোথায় ইউজ করবো? বি কন্ডাক্টরে। এ কন্ডাক্টরের ফ্লাক্স বি কন্ডাক্টরে এসে এফেক্ট করছে, সো রাইট হ্যান্ড পাম রুল আমরা ইউজ করবো বি কন্ডাক্টরে এসে। দেখো তুমি রিমেনিং যে ফিঙ্গার সেইগুলো কোথায় কি ইউজ করবো? সেগুলো হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন ইউজ করব, আর বুড়ো আঙুলটা কোন দিকে ইউজ করবো? এইদিকে, থাম ফিঙ্গার, কারেন্টের ডিরেকশন। বি এর কারেন্ট যেদিকে সেদিকে থাম ফিঙ্গার, অ্যান্ড রিমেনিং ফিঙ্গার গুলো ফ্লাক্সের ডিরেকশনে রাখবো। আমাদের থাম মানে পাম, যেটা রাইট হ্যান্ড পাম রুল আমরা ইউজ করছি, পামের ফেসটা যেদিকে খুলছে সেই দিকে অ্যাক্ট হবে, ফোর্স অ্যাক্ট হবে। তাহলে দেখো এইখানটায় যদি আমরা ইউজ করি, স্ক্রিনের ভিতরের দিকে তোমার রিমেনিং ফিঙ্গার গুলো, আর থাম ফিঙ্গারটা কোন দিকে? উপরের দিকে। তাহলে তোমার ফোর্স কোন দিকে কাজ করছে? ফোর্স এই দিকে কাজ করছে, এইদিকে বি কন্ডাক্টরের উপরে যে ফোর্সটা কাজ করছে সেটা এইদিকে। এবং বি কন্ডাক্টরের যে ফ্লাক্স, দেখো এর এই ফ্লাক্স গুলো ঘুরতে ঘুরতে এইভাবে এসে এর নিচ থেকে উপরের দিকে ধাক্কা মারবে। তাহলে নিচ থেকে উপরের দিকে যদি ধাক্কা মারে, তুমি রিমেনিং ফিঙ্গার গুলো কোন দিকে রাখবে? স্ক্রিনের বাইরের দিকে, অর্থাৎ তোমার নিজের দিকে। আর বুড়ো আঙুলটা কোন দিকে রাখবে? সেটা হচ্ছে উপর দিকে, অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশনে। যদি বুড়ো আঙুল উপরের দিকে রাখো, দেখো আমাদের হাতের তালু অর্থাৎ পামের ফেসটা কোন দিকে খুলছে? এই দিকে। তাহলে দেখো দুজনকে যদি আমি একটু ফ্রেস করে আঁকি, দেখো দুটো প্যারালাল কন্ডাক্টর, একজন এদিকে ফোর্স অ্যাক্ট হচ্ছে একজনের, আর একজনের এদিকে ফোর্স অ্যাক্ট হচ্ছে। তাহলে দুজনের কাছে চলে আসবে না? অর্থাৎ কি ফোর্স কাজ করছে এখানে? অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স। যদি একটুখানি বোঝা গেল যে যদি দুজনের কারেন্ট সেম ডিরেকশনে হয়, অর্থাৎ কারেন্ট ফ্লো যদি সেম ডিরেকশনে হয়, তাহলে কি হবে? অ্যাট্রাকশন ফোর্স।
আর যদি কারেন্ট ফ্লো বিপরীতমুখী হয় অর্থাৎ অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশনে হলে কি হবে? অপোজিট ডিরেকশনে হলে তোমার রিপালসিভ ফোর্স। রিপালসিভ ফোর্স, তাহলে বোঝা গেল এখানে তোমার কি হবে? রাইট আনসার হবে অপশন এ, অ্যাট্রাকটিভ ফোর্স। কারণ দুটো প্যারালাল কন্ডাক্টর সেম দিকে কারেন্ট ফ্লো করছে, সেই জন্য তাদের মধ্যে কি হবে? অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। কিভাবে কাজ করবে সেটা দেখালাম। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট 51, question number 51. If the current flowing through motor winding is doubled, then heat produced will be, দেখো হিট আমরা কি জানি? I স্কোয়ার আর ইন্টু টি, এটা ইকুয়ালস টু কি? হিট। তাহলে হিট যদি I স্কোয়ার আর টি হয়, তাহলে যদি I ডাবল হয়ে যায়, I ইকুয়ালস টু যদি 2I হয়, তাহলে এই হিট কি হবে? আগে ছিল I স্কোয়ার আর টি, এখন 2I তার হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, তাহলে কি হবে? এটা এখন 4I স্কোয়ার হয়ে যাবে, আর আর টি আছে। তাহলে দেখো আগে ছিল I স্কোয়ার আর টি, এখন হয়ে গেছে 4I স্কোয়ার আর টি। তাহলে কত গুণ বেড়েছে? 4 টাইমস বেড়ে গেছে। তাহলে দেখো 4 টাইমস বেড়ে গেছে। কারেন্ট যদি ডাবল হয়, হিট সবসময় 4 টাইমস বাড়বে। ওকে, স্কোয়ারের হারে বাড়বে। বোঝা গেল? নেক্সট question number 52. If the voltage across a resistor is 20 millivolt and current through it is 100 microampere, what is the value of the resistance? দেখো তোমরা কিন্তু ইউনিট গুলো ফলো করবে। এক ভোল্টেজটা দেওয়া আছে মিলি ভোল্টে, কারেন্টটা দেওয়া আছে কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার। যদি তোমরা ঠিকঠাক ইউনিট না দেখো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ভোল্টেজ বলে দেওয়া আছে কত? 10 মিলিভোল্ট, আর কারেন্ট বলে দেওয়া আছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। আমাদের কি জানতে চাইছে? রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি জানি? ভি বাই আই। বসাও ভি বাই আই। তাহলে আমাদের 10 মিলিভোল্ট, 10 মিলিভোল্ট মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 100 মাইক্রো বলে দেওয়া আছে। মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। এটা ভোল্ট বাই এটা অ্যাম্পিয়ার। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি, একটা শূন্য কেটে গেল, আর উপরে তাহলে কি পড়ে রইল? শুধু 10 টু দি পাওয়ার -3 পড়ে রইল, আর নিচে কি পড়ে রইল? সেটা হচ্ছে ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6। দেখো উপরে 10 টু দি পাওয়ার -3 ইন্টু, এটা উপরে তুলে দাও, উপরে তুলে দিলে কি হবে? 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 10। তাহলে দেখো উপরেটা যদি ক্যালকুলেশন করো, পড়ে থাকছে 10 টু দি পাওয়ার 3, নিচে থাকছে 10, ইকুয়ালস টু কত হবে? 100 ওহম। বোঝা গেল? তাহলে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, 100 ওহম। নেক্সট question number 53. For a capacitance of 10 nanofarad, ইউনিটটা খেয়াল করবে, ন্যানোফ্যারাডে আছে। What is the capacitive reactance at frequency of 1 megahertz? এখানে ফ্রিকোয়েন্সির ইউনিটও মেগাহার্টজে আছে। ওকে, তাহলে দেখো আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স জানতে চেয়েছে। তো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আমরা কি জানি? যেটা এক্সি দ্বারা ডিনোট করা হয়। তো এক্সি দ্বারা ডিনোট করা হলে এক্সি ইকুয়ালস টু কি জানি? 1/2 পাই এফ ইন্টু সি। ওকে, তাহলে দেখো 1/2 পাই এফ, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? 1 মেগাহার্টজ, মানে হচ্ছে 1
ইন্টু 10⁶, 1 মেগাহার্জ। ওকে, আর ক্যাপাসিটেন্স কত দেওয়া আছে, ইন্টু 10 ইন্টু ন্যানোফ্যারাডটা ফ্যারাডে নিয়ে আসো, তাহলে 10⁻⁹ এটা হলো। তাহলে ক্যালকুলেশন করি, 1/2 পাই, দেখো 10⁶ আর 10⁻⁹ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত থাকছে, 10⁻⁻3, আর নিচে আর একটা 10 রয়েছে, ইন্টু 10 ইকুয়ালস, যদি দেখো 10⁻3টাকে উপরে তুলে দাও, 1/2 পাই ইন্টু 10⁻3টা উপরে উঠে গেল বাই 10, তার মানে কত হচ্ছে তোমার 100, তার মানে 1/2 পাই ইন্টু 100, তাহলে দেখো 50/পাই, এত ওহম। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ইউনিট কিন্তু ওহম। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 54, আর্থিং ইজ মেনলি নেসেসারি টু গিভ দ্য প্রোটেকশন এগেনস্ট কি, সেটাই জানতে চাওয়া হয়েছে, যে আর্থিং আমরা মেনলি কিসের হাত থেকে বাঁচার জন্য, অথবা কিসের থেকে প্রোটেক্ট হওয়ার জন্য ইউজ করে থাকি। দেখো, আর্থিং আমরা করি অ্যাপ্লায়েন্সে, অ্যাপ্লায়েন্সের আর্থিং করি কিসের জন্য, অ্যাপ্লায়েন্সের আর্থিং করি হচ্ছে ইলেকট্রিক্যাল শক থেকে, অর্থাৎ লাইভ ওয়্যারের ইলেকট্রিক্যাল শক থেকে আমরা বাঁচার জন্য কিন্তু আর্থিং করি। আর্থিং মিন্স কি, আর্থিং মিন্স হচ্ছে তোমার লো রেজিস্ট্যান্স পাথ টু দ্য গ্রাউন্ড। আমরা একটা লো রেজিস্ট্যান্স পাথ গ্রাউন্ড পর্যন্ত প্রোভাইড করি, যার মাধ্যমে কি হয়, লিকেজ কারেন্ট ফ্লো হয়। লিকেজ কারেন্ট ফ্লো হয়। তো এই লিকেজ কারেন্ট যদি কোনো রকম একটা হিউম্যান বডি কোনো একটা অ্যাপ্লায়েন্সকে টাচ করে, তাহলে যদি লিকেজ কারেন্ট সেখানে থাকে তাহলে কি হবে, সেখানে ইলেকট্রিক্যাল শক লাগবে। তো তার হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা মেনলি এখানে কথা আছে মেনলি নেসেসারি, ঠিক আছে, মেনলি নেসেসারি ফর ইলেকট্রিক্যাল শক। ওকে, ইলেকট্রিক্যাল শকের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা মেনলি আর্থিং করি। ওকে, বুঝে গেল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 55, the advantage of DC system over AC system. AC সিস্টেমের থেকে ডিসি সিস্টেম কোন দিক থেকে ভালো, সেটাই জানতে চাওয়া হয়েছে। দেখো, রিঅ্যাকটেন্স বলছে হ্যাজ রিঅ্যাকটেন্স, রিঅ্যাকটেন্স আছে। দেখো ডিসি সিস্টেমে রিঅ্যাকটেন্স নেই, এটা হবে না। আর দেখো স্কিন এফেক্টে আমি পরে আসছি। এডি কারেন্ট লস, এডি কারেন্ট লস আছে বলছে, হ্যাজ এডি কারেন্ট লস, তাহলে কি এটা কি কোনো অ্যাডভান্টেজ? লস মানেই তো ডিসঅ্যাডভান্টেজ, এডি কারেন্ট লস আছে, এটা অ্যাডভান্টেজ হতে পারে না। অল অফ দিস, দেখো এইটা হবে না, এটা হবে না, দেন অল অফ দিস হবে না। দেখো স্কিন এফেক্ট, স্কিন এফেক্ট নিয়ে যদি আমরা কথা বলি, দেখো যদি একটা এরকম কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে কারেন্টটা যদি ডিসি কারেন্ট ফ্লো হয়, যদি ডিসি কারেন্ট ফ্লো হয়, তখন কি হয়, পুরো কারেন্টটা পুরো এই যে ক্রস সেকশনাল এরিয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া সবটা জায়গা জুড়ে সমানলি ডিস্ট্রিবিউটেড থাকে, সবটা জায়গায় সমান ডিস্ট্রিবিউট থাকে কারেন্ট। ওকে, সেইভাবে ফ্লো হয়। বাট যদি আমরা একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে এসি কারেন্ট ফ্লো করাই, এসি কারেন্ট ফ্লো করাই, তখন কি হয়, এসি কারেন্টের টেন্ডেন্সি হচ্ছে শুধুমাত্র সারফেস বরাবর, শুধুমাত্র সারফেস বরাবর কারেন্ট ফ্লো হবে। এসি কারেন্টের টেন্ডেন্সি হচ্ছে সারফেস বরাবর কারেন্ট ফ্লো হবে। তো এই যে সারফেস বরাবর কারেন্ট ফ্লো হওয়া, সেটার জন্য অনেক এফেক্ট আছে, যা এফেক্টের নাম, অর্থাৎ বলতে পারি আমরা কি, যে স্কিন এফেক্টের জন্য কিন্তু তোমার ক্রস সেকশনাল এরিয়া রিডিউস হয়ে যায়, ক্রস সেকশনাল এরিয়া রিডিউস হয়ে যায়, ফলে কি হয়, রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো স্কিন এফেক্ট তাহলে দেখো ডিসিতে তো স্কিন এফেক্ট হচ্ছে না, ডিসিতে তো কারেন্ট সমস্ত জায়গা জুড়ে ফ্লো হচ্ছে, সেইখানে স্কিন এফেক্ট হচ্ছে না। অর্থাৎ এটা এই ডিসি কারেন্টে স্কিন এফেক্ট হচ্ছে না মানে লস কম হচ্ছে,
স্কিন এফেক্ট না থাকার জন্য। তাহলে ডিসি কারেন্টের এটা একটা অ্যাডভান্টেজ, সেই জন্য করে বলছি আমরা যেখানে স্কিন এফেক্ট নেই, বাট এসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু স্কিন এফেক্ট আছে, যার কারণে লসও হয়। ওকে, তো আমরা বলতে পারি যে স্কিন এফেক্ট is directly proportional to frequency. যত হাই ফ্রিকোয়েন্সিতে তুমি কারেন্ট ফ্লো করবে তাহলে তার স্কিন এফেক্টও কিন্তু বাড়বে, অর্থাৎ লস বাড়বে। ওকে, যেটা হচ্ছে তোমার ডিসিতে কিন্তু স্কিন এফেক্ট নেই। ওকে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, বুঝে গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, the topmost wire in a distribution line is, দেখো topmost wire is a distribution line, সেটা হচ্ছে সবসময় একটা আর্থ ওয়্যার হবে। ওকে, টপমোস্ট ওয়্যার মানে সব থেকে উপরের তার, সব থেকে উপরের তারটা কি হবে, সেটা হচ্ছে একটা আর্থ ওয়্যার হবে। কিসের জন্য? লাইটনিং বা তোমার সার্জ ভোল্টেজের হাত থেকে বাঁচার জন্য। যখন ধরো কোনো একটা বজ্র বিদ্যুৎ পড়লো, তাই না, তখন কি হবে, সব থেকে উপরের ওয়্যার যেটা কিনা তোমার যে পোল থাকে, পোল তোমার মেটালিক পোল যেগুলো থাকে তার সাথে কি করা থাকে, ডাইরেক্টলি অ্যাটাচ করা থাকে। যে পোল থাকে, এই পোল ধরো একটা পোল, পোলের মাথা থেকে এই মাথায় ডাইরেক্টলি অ্যাটাচ করা থাকে, ঠিক আছে, বডিটার সাথে ডাইরেক্টলি গ্রাউন্ড করা থাকে এই বডির সাথে। তো যদি এইখানে একটা লাইটনিং পড়ে এখানে, তাহলে কি হবে, এই ওভার ভোল্টেজ বা সার্জ ভোল্টেজটা কিন্তু থ্রু দ্য বডি অফ টাওয়ার গ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, আমাদের লাইন যেটা রয়েছে সেই লাইনে কোনো এফেক্ট পড়বে না। ওকে, তো টপ মোস্ট ওয়্যার কি হবে, সেটা হচ্ছে আর্থ ওয়্যার হবে ফর প্রোটেকশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57, electric energy is transported through long distance with the high voltage line in order to, কি জন্য আমরা ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রান্সমিশন লাইনে লং ডিস্টেন্সে হাই ভোল্টেজে ট্রান্সমিশন করি, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো হাই ভোল্টেজ মানে কি, হাই ভোল্টেজ মানে কি, হাই ভোল্টেজ যখনই করব আমরা ট্রান্সমিশন লাইনে, তার মানে আমাদের হচ্ছে লো কারেন্ট, লো কারেন্ট, হাই ভোল্টেজ লো কারেন্ট। তো লো কারেন্ট মানে দেখো লো কারেন্ট, কারেন্ট যখনই লো হবে তখন কি হবে, লসও লো হবে, লস লো, লসও কমে যাবে। তাহলে কি হবে, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বেটার হবে, এফিসিয়েন্সি বেটার হবে। আর কি হবে, লাইন ড্রপ ডিক্রিজ করবে, লাইন ড্রপ। ওকে, তাহলে আমাদের লস লো, অর্থাৎ যে লাইন লস রয়েছে সেটা রিডিউস হয়ে যাবে যদি হাই ভোল্টেজ অ্যান্ড লো কারেন্ট হয়। ভোল্টেজকে হাই করে দিচ্ছি কেন, যাতে কারেন্ট লো ফ্লো হয়। আরেকটা কি, আমাদের দেখো যে কন্ডাক্টর রয়েছে সেটা, তার যে ক্রস সেকশনাল এরিয়া, সেটা কিসের উপর ডিপেন্ড করে, ক্রস সেকশনাল এরিয়া কতটা করবো, অর্থাৎ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কতটা হবে, সেটা আমাদের কারেন্টের উপরে ডিপেন্ড করবে। তো কারেন্ট যদি লো করে দিই তাহলে আমাদের একটা সরু ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে যেতে পারবে, মোটা ওয়্যার লাগবে না, তার মানে আমাদের কপার কম লাগছে বা কন্ডাক্টর মেটেরিয়াল কম লাগছে, কন্ডাক্টিভ মেটেরিয়াল কম লাগছে। তো সেই অপশনগুলো এখানে নেই যদিও। তো আমি এখানে বলছি যে লস কম হচ্ছে, অর্থাৎ কি লাইন লস কম করার জন্য কিন্তু আমরা হাই ভোল্টেজে ট্রান্সমিশন করি, রিডিউস লাইন লসেস। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58, একটা সিম্বল দেওয়া আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 58 এ একটা সিম্বল দেওয়া আছে, এই সিম্বলটা জানতে চেয়েছে, এই সিম্বলটা কিসের সিম্বল সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো প্রথমে এইটুখানি দেখো, এই যে এই যে সিম্বলটা রয়েছে, এই সিম্বলটা, এই সিম্বলটা কিসের সিম্বল, এটা হচ্ছে তোমার অ্যান্ড গেটের সিম্বল, অ্যান্ড গেট।
এটা এ, এটা বি, তাহলে এর আউটপুট কি হবে? এর আউটপুট হচ্ছে এ ডট বি। ওকে, আর একটা দেখো এই পুট কি যেটা রয়েছে সেটা কিসের? সেটা হচ্ছে তোমার, এটা একটা নট গেট। ওকে, নট গেট। তাহলে দেখো এর ওয়ান ইনপুট ওয়ান আউটপুট, এর যদি এ হয় ইনপুট তাহলে এটা কি হবে? এ বার, অর্থাৎ এ এর উল্টো। তুমি যদি দেখো, এবার আমি দুটোরই ট্রুথ টেবিল বানাচ্ছি, দেখো অ্যান্ড গেট, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল যদি বানাই, দেখো এটা এ, এটা বি। যদি ফার্স্ট 0 0 দিই তাহলে আমার আউটপুটে কি হবে? এটা আমি আউটপুট ধরলাম, আউটপুটে কি আসবে? দেখো অ্যান্ড মানে হচ্ছে গুণ। ওকে, 0 0 গুণ করলে 0, 0 1 দিলাম বি তে, তাও 0, 1 0 দিলাম, তাও 0, গুণ করলে 0 হবে। একমাত্র লাস্টে যদি আমি দুজনকে 1 দিই তাহলে কিন্তু আমি আউটপুটে 1 পাবো। এবং এবারে দেখো নট গেট, নট গেটের ট্রুথ টেবিল কি হবে? একটা ইনপুট একটা আউটপুট। তাহলে দেখো এদিকে এ যদি হয়, এদিকে এ বার হবে বলেছি, তাহলে এদিকে 1 দিলে এদিকে 0 পাবে, এদিকে 0 দিলে এদিকে 1 পাবে। ওকে, এবারে এই দুটোরই মিক্স করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই সিম্বলটা। কি সিম্বল? এই সিম্বল যেটাকে আমরা বলছি নট এবং অ্যান্ড, তো মিলে দুটো হয়ে যায়, সেটা হচ্ছে ন্যান্ড, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের ট্রুথ টেবিল কি হবে? দেখো এটা যদি এ হয়, এটা বি, আর এটা আউটপুট, তাহলে কি হবে? অ্যান্ড গেটে কি হয়েছিল? এ ডট বি, আর এর জন্য কি হয়েছিল? নটের জন্য এর উল্টোটা। তাহলে এখানেও এ অ্যান্ড বি, এ ডট বি যেটা পাবো তারই উল্টো হবে। তাহলে দেখো আগে আমরা এ বি আর এটা আউটপুট, তাহলে দেখো প্রথমে 0 0 দিয়েছিলাম, আউটপুট কি পেয়েছিলাম? 0, তার উল্টো পাবো 1। দেখো তারপরে কি দিয়েছিলাম? 0 1, তার আউটপুটে কি পেয়েছিলাম? 0, তাহলে দেখো তার উল্টোটা হবে 1। তারপরে দেখো 1 0 দিয়েছি, আউটপুটে কি পেয়েছিলাম? 0, আবার পাবো 1। দেখো লাস্টে দুজনকে 1 দিয়েছিলাম, অ্যান্ড এর বেলাতে পেয়েছিলাম 1, কিন্তু এবারে পাবো 0। এইটা হয়ে যাবে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। ওকে, বুঝা গেল? আমি ট্রুথ টেবিলও দেখিয়ে দিলাম, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে কিন্তু ন্যান্ড গেট। এমনি করে নর গেট ওইভাবেই বানানো যায়। ওর গেট আমাদের দেখাচ্ছে এখানে। ওর গেট কেমন? ওর গেট হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ওর গেট, আর তার সাথে নট গেট মিক্স করব, হয়ে যাবে আমার নট গেট। দিস ইজ নট গেট। বুঝে গেল? এমনি করে তোমরা ট্রুথ টেবিলটা বানিয়ে নিতে পারবে। ওর গেটের ট্রুথ টেবিল অ্যান্ড নট গেটের ট্রুথ টেবিলটা কম্বাইন করলেই চলে আসবে নট গেটের ট্রুথ টেবিল। তেমন করে এক্সঅরও পাওয়া যায়। এক্সঅর এর সিম্বল বলে দিই, এক্সঅর এর সিম্বল হচ্ছে, এক্সঅর এর সিম্বল হচ্ছে এটা। ওকে, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে এক্সঅর এর সিম্বল, এক্সক্লুসিভ ওর গেট বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59, which of the following fire extinguisher should not be used for extinguishing electrical fire? ইলেকট্রিক্যাল ফায়ারকে নেভানোর জন্য আমরা কোন ধরনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করব না? করব না, শুড নট লেখা আছে, উচিত নয়। ঠিক আছে, তো বলে রাখি যে ইলেকট্রিক্যাল ফায়ারের বেলাতে যদি আমাদের মানতে হয় সেটা হচ্ছে যে কোন ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করব না, সেটা হয়ে যাবে কিন্তু ফোম টাইপ। ফোম টাইপ দিলে কিন্তু আগুন নেভার বদলে কিন্তু আগুন বেড়ে যাবে। ওকে, ইলেকট্রিক্যাল ফায়ারকে নেভানোর সময় ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার আমরা ব্যবহার করব না। বোঝা গেল? নেক্সট দেখো oil, question number 60, oil type fires are classified as, oil type fire কোন ক্লাসিফিকেশনে থাকে? দেখো তার জন্য আমাদের ক্লাসিফিকেশন জানতে হবে। দেখো ক্লাস এ তে কি থাকে?
ক্লাস এ হচ্ছে তোমার সলিড মেটেরিয়াল। সলিডে কি কি থাকে? সলিডে হতে পারে তোমার পেপার, উড, তোমার টেক্সটাইলস, এইগুলো ইটিসি থাকতে পারে সলিড মেটেরিয়াল। ওকে, মেটাল বলিনি কিন্তু, হ্যাঁ সলিড মেটেরিয়াল বলেছি। ওকে, ক্লাস বি তে তোমার থাকবে অয়েল টাইপ বা লিকুইড টাইপ। লিকুইড লিকুইড টাইপ। তো লিকুইড টাইপ কি কি হতে পারে? সেটা তোমার অয়েল হতে পারে, পেট্রোল, ডিজেল, ইটিসি। মানে লিকুইড টাইপ যেগুলো দাহ্য পদার্থ রয়েছে সেইগুলো কিন্তু ক্লাস বি টাইপ ফায়ারে পড়ে। ক্লাস সি তে কি কি পড়ে? ক্লাস সি তে পড়ে হচ্ছে ফ্লেমেবল গ্যাস। ফ্লেমেবল গ্যাস কি কি গ্যাস? যেমন হচ্ছে প্রোপেন, বিউটেন, মিথেন, ইটিসি। ওকে, তাহলে ক্লাস এ তে কি বললাম আমরা? সলিড, ক্লাস বি তে লিকুইড, ক্লাস সি তে ফ্লেমেবল গ্যাস। খুব ইজি, সলিড, লিকুইড, ফ্লেমেবল গ্যাস। তাহলে দেখো আমাদের কি জানতে দিয়েছে? অয়েল ফায়ার, অয়েল টাইপ ফায়ার কোন ক্লাসে পড়ে? সেটা হচ্ছে ক্লাস বি টাইপ ফায়ারে কিন্তু অয়েল টাইপ ফায়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 61, what instrument is used to measure specific gravity? স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কোন ইনস্ট্রুমেন্ট দ্বারা মেজার করি? অফ এ লেড অ্যাসিড ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারির যে ইলেকট্রোলাইটের স্পেসিফিক গ্র্যাভিটি আছে, এই স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কোন মিটার দিয়ে বা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করি? সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে হাইড্রোমিটার। হাইড্রোমিটার দেখবে একটা হচ্ছে গ্লাস টিউব আছে, গ্লাস টিউবের ভিতরে একটা ভালভ রয়েছে, সেটা কিন্তু সেইখানে আমরা লিকুইডটাকে তুলে নিয়ে তারপরে সেখানে স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করি। ওকে, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে হাইড্রোমিটার। তো হাইড্রোমিটারে আরো একটু বলে রাখি, হাইড্রোমিটারের তোমার স্পেসিফিক গ্র্যাভিটি আমি আগেও বলেছি, আগের ভিডিওতে বলে এসেছি যে স্পেসিফিক গ্র্যাভিটি যদি একটা ব্যাটারি ফুল চার্জ থাকে, তাহলে কত দেখাবে? 1.28 স্পেসিফিক গ্র্যাভিটি। যদি ডিসচার্জ থাকে তাহলে 1.13 থাকবে, অথবা 5, কোনো কোনো বইতে 5 দেওয়া থাকে। ওকে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি 1.13 থেকে 1.28 পর্যন্ত ভ্যারি করে। ওকে, নেক্সট question number 62, illumination of 1 lumen per square meter is 1 lumen per 1 square meter। দেখো লুমেন পার স্কোয়ার মিটার সেটা হচ্ছে একটা ইউনিট, এটারই এসআই ইউনিট কি? লুমেন পার স্কোয়ার মিটারের ইউনিট হচ্ছে লাক্স। অ্যাকচুয়ালি ইলুমিনেশনের ইউনিট হচ্ছে লাক্স। তো ইলুমিনেশনের ইউনিট যদি লাক্স হয়, সেটাকে আমরা কিভাবে ডিটারমাইন করি? লুমেন পার স্কোয়ার মিটার, কত লুমেন বের হচ্ছে আর কত স্কোয়ার মিটার আছে, অর্থাৎ টোটাল লুমেন বাই টোটাল স্কোয়ার মিটার। ওকে, সেটা হচ্ছে লাক্স, ইলুমিনেশনের ইউনিট লাক্স। ওকে, নেক্সট question number 63, material used for construction of transformer core। ট্রান্সফরমার কোর কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হয় সেটাই জানতে চেয়েছি। দেখো ট্রান্সফরমারের কোরকে আমরা তো প্রথম কথা ল্যামিনেট করি, এরকম পিস 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 করে নিই। এটা কি বললাম? ল্যামিনেট করা। ল্যামিনেট করি কেন করি? এই ল্যামিনেশনটা করি কেন? টু রিডিউস এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস, টু রিডিউস এডি কারেন্ট লস। তো প্রথম কথা ল্যামিনেট করি আমরা ট্রান্সফরমারের কোর রিডিউস করার, এডি কারেন্ট লস রিডিউস করার জন্য। এবারে কি মেটেরিয়াল দিয়ে তৈরি? দেখো সবকটাতেই ল্যামিনেট কথাটা লেখা আছে, সবকটাতেই ল্যামিনেট কথাটা লেখা আছে, বাট আমাদের মেটেরিয়াল কিসে? সেটা হচ্ছে আমাদের হাই পারমিয়াবিলিটি। যেহেতু হাই পারমিয়াবিলিটি মেটেরিয়াল কি? সেটা হচ্ছে সিলিকন স্টিল। সিলিকন স্টিল হাই পারমিয়াবিলিটি। হাই পারমিয়াবিলিটি মেটেরিয়াল যাতে খুব ভালো ফ্লাক্স অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স পাস হতে পারে, এই জন্য আমরা সিলিকন স্টিল ব্যবহার করি, হাই পারমিয়াবিলিটি মেটেরিয়াল। ওকে, বোঝা গেল ট্রান্সফরমারের কোর আমরা
ল্যামিনেটেড সিলিকন স্টিল দিয়ে তৈরি করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 64, resistance between primary and secondary winding of a transformer is ideally, দেখো একটা ট্রান্সফরমার মিডিলে কোর, দেন সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিং এন্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে কি কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকে? থাকে না। ম্যাগনেটিক কানেকশন থাকে বলতে পারো, বাট ইলেকট্রিক্যাল কোনো কানেকশন থাকে না। তো ইলেকট্রিক্যাল কানেকশন যদি না থাকে তাহলে মিডিলে কি থাকে? এয়ার বলতে পারি আমরা, বা কোর। ইলেকট্রিক্যালি আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যালি কি ওপেন সার্কিট বলতে পারি ইলেকট্রিক্যালি। আর ওপেন সার্কিট মানে ইনফাইনাইট বাধা, ইনফাইনাইট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি হবে? ইনফাইনাইট হয়ে যাবে। আমরা তো ইলেকট্রিক্যালি কানেকশন করি না, আমরা কি করি? এটা ম্যাগনেটিক্যালি কানেক্ট করি, তাই না? তো এটা হয়ে যাবে ইনফাইনাইট বাধা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 65, a transformer winding কোর আর ল্যামিনেটেড টু। দেখো একটু আগেই বললাম যে ট্রান্সফরমারের কোর, ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর কোর ল্যামিনেটেড কেন করে? দেখো এরকম ল্যামিনেটেড অর্থাৎ খুব পাতলা পাতলা সিটে কেটে নিই, এরকম পাতলা পাতলা সিটে কেটে নিই। কেন না? এডি কারেন্ট লস কমানোর জন্য। হোয়াট ইজ এডি কারেন্ট? এডি কারেন্ট আমি আগের ভিডিওতে ডিসকাস করে এসেছি যে যদি কোনো একটা সলিড বডিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফ্লাক্সের তারতম্য হয়, ফ্লাক্স লিঙ্কিং এর তারতম্য হয়, অর্থাৎ যদি কোনো একটা মেটালের পোর্শন যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের কাছে থাকে, ধরো এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে, তার কাছে থাকে, যত কাছে থাকবে ফ্লাক্স ডেন্সিটি বেশি থাকবে, অর্থাৎ বেশি ফ্লাক্স থাকবে এইদিকে। আর যত দূরে যাবে আস্তে আস্তে ফ্লাক্স ছাড় হতে থাকবে, মানে ফাঁকা ফাঁকা জায়গা থাকবে। তাহলে কি হবে? এই সমস্ত এরিয়াগুলোতে ধরো এই এরিয়াতে বেশি, এই এরিয়াতে তার থেকে একটু কম, তার থেকে একটু কম, এরকম করতে করতে যাবে। তাহলে এইখানে বেশি ফ্লাক্স লিঙ্ক করবে এই এরিয়াতে, তাহলে বেশি ইএমএফ জেনারেট হবে। আর এখানে তার থেকে একটু কম। তো যদি পাশাপাশি দুটো জায়গার মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স তৈরি হয়ে যায় তাহলে তার মধ্যে কি হবে? কারেন্ট ফ্লো হতে শুরু করবে, এরকম নিজেদের মধ্যে গোল গোল কারেন্ট ফ্লো হবে। তাহলে সেই যে গোল গোল কারেন্ট ফ্লো হওয়া এইভাবে, তাহলে সেটাকে আমরা কি বলি? এডি কারেন্ট। আর এডি কারেন্ট ফ্লো হওয়া মানে কি জেনারেট হওয়া? হিট জেনারেট হওয়া। এডি কারেন্ট ফ্লো হওয়া মানে হিট জেনারেট হওয়া। তো আমরা যদি এরকম পাতলা পাতলা সিটে ভাগ করে নিই, এরকম পাতলা পাতলা সিটে, তাহলে কি হবে? তাহলে সেখানে আমরা বলতে পারি যে এত বড় একটা ব্লক যদি হয়, সেই ব্লকে আমরা কি করলাম? এরকম পাতলা পাতলা সিটে কেটে নিলাম, মানে রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলাম, সোজা গল্প, তাই না? একদম পাতলা পাতলা এরিয়া করে কেটে নেওয়াতে রেজিস্ট্যান্স বেড়ে গেল, সো কারেন্ট কি হবে? কারেন্ট কমে যাবে, এডি কারেন্টের পরিমাণ কমে যাবে। তার মানে কি হলো? রিডিউস এডি কারেন্ট লস। পাতলা পাতলা সিট অর্থাৎ ল্যামিনেট করলাম কেন? এডি কারেন্ট লসকে কমানোর জন্য। ওকে, বোঝা গেল তাহলে এডি কারেন্টটা কি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 66, parameter which is constant in both primary and secondary of a transformer। একটা ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে কোনটা কনস্ট্যান্ট থাকে? দেখো এটা একটা প্রাইমারি এন্ড এটা সেকেন্ডারি। আমরা কি করি? স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার করি। যদি স্টেপ আপের গল্প বলি, স্টেপ আপ, তাহলে কি হবে? ভিপি লেস দেন ভি সেকেন্ডারি। যদি স্টেপ ডাউন হয় তাহলে কি হবে? ভিপি গ্রেটার দেন ভিএস। তার মানে কি হচ্ছে? যে ভোল্টেজের তারতম্য হচ্ছে, ভোল্টেজ চেঞ্জেস হচ্ছে। কারেন্ট, দেখো ভোল্টেজ যদি চেঞ্জ হয় তাহলে কারেন্টও চেঞ্জেস হবে। এক নম্বর, কারেন্ট ইকুয়ালস টু কি জানি আমরা? যদি আইপি ধরি অর্থাৎ প্রাইমারি কারেন্ট ধরি, তাহলে প্রাইমারি ভোল্টেজ অর্থাৎ ভি1 বাই জেড1 প্রাইমারি ইম্পিডেন্স। দেন যদি সেকেন্ডারি ধরি তাহলে আইএস ইকুয়ালস টু আমাদের যে আউটপুট ভোল্টেজ ভি2 ডিভাইডেড বাই আমাদের যে লোড থাকবে, লোড ইম্পিডেন্স, তাহলে হচ্ছে জেড2 লোড ইম্পিডেন্স।
তাহলে দেখো এই যে Z2 and Z1 এটা তো ঠিক নয়, একই নয়। Z1 and Z2 তো একই নয়। Z1 তো এইটুকানি ওয়াইন্ডিং এর জন্য যে Z, এটা তো Z1, আর এইটার লোড তো চেঞ্জেস হবে, তো Z2 তো অলওয়েজ চেঞ্জেবল, কারেন্ট অলওয়েজ চেঞ্জেবল, সেই জন্য, তাই না? তাহলে Z2 চেঞ্জ, সো কারেন্টও চেঞ্জ, তাহলে কারেন্টও কিন্তু কনস্ট্যান্ট নয়। তাহলে কি পড়ে আছে? ফ্রিকোয়েন্সি। আমরা যদি এই দিকে 50 হার্টজের ফ্রিকোয়েন্সি ইউজ করি প্রাইমারিতে, তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারিতেও 50 হার্টজ ফ্রিকোয়েন্সি কিন্তু জেনারেট হয়। এটা কিন্তু কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি অলওয়েজ কনস্ট্যান্ট প্রাইমারি অ্যান্ড টু সেকেন্ডারি, ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয় না। যদি তুমি এই পাশে 60 হার্টজ দাও, তাহলে এই পাশেও তুমি 60 হার্টজের ফ্রিকোয়েন্সি তুমি পাবে। বোঝা গেল যে ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়। নেক্সট, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ফ্রিকোয়েন্সি। নেক্সট 67, no load test of a transformer is carried out to determine। আমরা নো লোড টেস্ট কেন করি একটা ট্রান্সফরমারে? একটা ট্রান্সফরমারের নো লোড টেস্ট আমরা করি ডিটারমাইন করার জন্য টু কোর লস। কোর লস ডিটারমাইন করার জন্য কিন্তু আমরা নো লোড টেস্ট করি। ওকে, নেক্সট question number 68, in an inductor what is the phase difference between voltage and current? একটু আগেই বলে এসেছি যে ইন্ডাক্টর কি থাকে, যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে, কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। একটা ইন্ডাক্টর কখনো যদি একটা পিওর ইন্ডাক্টর হয়, তাহলে তারা কখনো পাওয়ার কনজিউম করে না, সেই জন্য ভোল্টেজ আর কারেন্টের মধ্যখানের অ্যাঙ্গেল 90 হয়। ওকে, যদি একটা পিওর ইন্ডাক্টর হয়। বোঝা গেল? নেক্সট question number 69, if the peak to peak voltage of a sine wave is 10 volt, then the RMS voltage will be, দেখো পিক টু পিক ভোল্টেজ ভালো করে দেখবে, একটা সাইন ওয়েভ রয়েছে, বলেছে আমাদেরকে পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 10, এখানে পিক অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ পিক, তাহলে এই দুটোর মধ্যেকার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। তাহলে দেখো এই দিকে এইটা 5 আর এই দিকে এইটা 5, তবেই না দুটো মিলিয়ে 10। তাহলে আমাদের একটা পিকের ভ্যালু কত? একটা পিকের ভ্যালু হচ্ছে 5 ভোল্ট। তাহলে আমরা পিক ভ্যালু পেয়ে গেছি 5 ভোল্ট। আমরা আরএমএস ভ্যালু বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো আরএমএস ভ্যালু equals to কি? the maximum value, max value by √2, অথবা লিখতে পারো max value into 0.707। তাহলে দেখো ম্যাক্সিমাম ভ্যালু আমরা কি পেয়েছি? ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি আমরা 5 ভোল্ট, আর বাই √2 করো, 5 ভোল্ট বাই √2, দেখো 5 বাই √2 ভোল্ট। বুঝা গেল? অপশন ডি তে রয়েছে। নেক্সট দেখো question number 70, if HFE মানে কি? HFE হচ্ছে কারেন্ট গেইন। If current gain of a transistor is 100 and the base current বলে দেওয়া আছে, অর্থাৎ IB বলে দেওয়া আছে 1 milliampere, what is the value of collector current? কালেক্টর কারেন্ট জানতে চেয়েছি। দেখো কারেন্ট গেইন, অর্থাৎ কারেন্ট গেইন কি হয়? কমন বেস হয়, কমন বেসের কারেন্ট গেইন কি হবে? আলফা। আলফা ইকুয়ালস টু কি? আলফা ইকুয়ালস টু দ্য রেশিও অফ কালেক্টর কারেন্ট, অর্থাৎ আইসি বাই আইই, এটা হচ্ছে আলফা কারেন্ট গেইন। যদি কমন এমিটার হয় তাহলে কি হবে? কমন এমিটার দেন আইসি বাই আইবি। আর কি? আর হচ্ছে কমন কালেক্টর,
কমন কালেক্টর হলে তার কারেন্ট গেন, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে বিটা, বিটা ইকুয়ালস টু এইটা, তাহলে কমন কালেক্টরে কি হবে গামা, গামা ইকুয়ালস টু কি হবে, গামা ইকুয়ালস টু হবে আইই অর্থাৎ এমিটার কারেন্ট বাই বেস কারেন্ট। ওকে, তাহলে দেখো আমাদের কোনটা কোনটা রেশিও, কোনটা কোনটা বলে দেওয়া আছে, দেখো আমাদের কাছে বলে দেওয়া আছে বেস কারেন্ট, আমাদের কাছে চেয়েছে কালেক্টর কারেন্ট। তো দেখো কালেক্টর কারেন্ট এন্ড বেস কারেন্টের রেশিও কিসে দেওয়া আছে, কমন এমিটারে দেওয়া আছে, অর্থাৎ বিটা, কারেন্ট গেন বলে দেওয়া আছে বিটা, কারেন্ট গেন বিটা বলে দেওয়া আছে, তো বিটা বলে দেওয়া আছে আমাদের কাছে 100। ওকে, আর আমাদের কাছে বেস কারেন্ট বলে দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার। দেখো তাহলে কালেক্টর কারেন্ট কত, তাহলে বিটা ইকুয়ালস টু আমরা কি জানি, বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি, আইসি বাই আইবি। তাহলে দেখো বিটা কত, বিটা হচ্ছে 100, তাহলে 100 ইকুয়ালস টু আইসি আমরা জানি না, বের করতে হবে, বিটা কত বলে দেওয়া আছে 0. মিলি, মিলিতে যদি আমরা করে নিই, আচ্ছা 0. সরি, এটা এ করে নাও, পরে করছি মিলি। আচ্ছা আমাদের বলে দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে যদি করি আইসি ইকুয়ালস টু, দেখো আইসি ইকুয়ালস টু 100, যেটা বিটার ভ্যালু, ইন্টু 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাকে যদি আমরা আগে অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিই, 100 ইন্টু 1 মিলি মানে কত, 10 টু দি পাওয়ার -3। তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে দেখো 100 বাই নিচে কত 1000, তাহলে আসছে 1/10 ইকুয়ালস টু 0.1 অ্যাম্পিয়ার। দেখো 0.1 অ্যাম্পিয়ার, অপশন এ হচ্ছে রাইট আনসার। বোঝা গেল, এই সম্পর্কগুলো কিন্তু মনে রাখতে হবে। কমন বেসের ক্ষেত্রে কারেন্ট গেইন হচ্ছে আলফা, আলফা হচ্ছে তোমার আইসি বাই আইই। কমন এমিটারের ক্ষেত্রে হচ্ছে বিটা, আইসি বাই আইবি, অর্থাৎ আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট। কমন কালেক্টরের ক্ষেত্রে কি হবে গামা, এটা হচ্ছে কি, যে এমিটার কারেন্ট বাই বেস কারেন্ট, এটা হচ্ছে রিলেশন। ওকে, এটা কিন্তু দিয়ে দেয়, মনে থাকবে। নেক্সট question number 71. In an electric circuit, algebraic sum of currents meeting at a junction point is, দেখো যদি তোমাদের কেসিএল অর্থাৎ কিরচফস কারেন্ট ল মনে থাকে, তাহলে কিরচফস কারেন্ট লতে কি বলেছিলেন, যে algebraic sum of currents meeting at a junction, the incoming currents and the outgoing currents is 0. Algebraic sum of incoming currents and outgoing currents meeting at a junction is 0. তাহলে অলওয়েজ একটা জাংশন যদি হয়, সেইখানে সাপোজ ইনকামিং কিছু কারেন্ট আছে অ্যান্ড আউটগোয়িং কিছু কারেন্ট আছে, সাপোজ ধরো তিনটে ইনকামিং, দুটো আউটগোয়িং, যতটা কারেন্ট ইনপুট হবে ততটা কারেন্টই আউটপুট হবে, তিনটে দিয়ে যাই ইনপুট হবে এই দুটো দিয়ে তাই আউটপুট হবে। অর্থাৎ যদি ধরো সাপোজ এটা i1, এটা i2, এটা i3, এটা ধরো i4, এটা ধরো i5, তাহলে তোমার এখানে কি হবে, সে i1 প্লাস i2 প্লাস i3 ইকুয়ালস টু i4 প্লাস i5। তাহলে অ্যালজেব্রিক সাম মানে সবগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে কি হবে i1 প্লাস i2 প্লাস i3 মাইনাস অফ i4 মাইনাস অফ i5 ইকুয়ালস টু 0। অর্থাৎ এই পয়েন্টে কারেন্ট কত, 0 হবে। এটা হচ্ছে algebraic sum of all incoming currents and outgoing currents meeting at a junction is equal to 0 হয়ে যাবে। বোঝা গেল। নেক্সট question number 72. In shunt motor, speed of the motor decrease with, দেখো একটা শান্ট মোটর, আমরা জানি কি শান্ট মোটর হচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিড মোটর, বাট তার স্পিড ডিক্রিজ করবে কখন, স্পিড ডিক্রিজ করবে যদি
কিনা তার উপরে মেকানিক্যাল লোড চাপো, অর্থাৎ যদি তার শ্যাফটের ওয়েট যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু মোটরের স্পিড ডিক্রিজ করে যাবে। তাহলে এখানে কি বলেছে যে ডিক্রিজ ইন লোড, যদি আমরা লোড ডিক্রিজ করি তাহলে কি স্পিড কমবে? লোড কমালে বা লোড ডিক্রিজ করলে স্পিড কি করে? ইনক্রিজ করে। যদি আমরা লোড ইনক্রিজ করি তাহলে কি হবে? যে মোটরের স্পিড কমে যাবে? হ্যাঁ, অবশ্যই লোড যদি আমরা ইনক্রিজ করি, অর্থাৎ শ্যাফট লোড যদি আমরা ইনক্রিজ করি তাহলে কি হবে? যে স্পিড ডিক্রিজ করে যাবে। ওকে, আচ্ছা, ডাজ নট ডিক্রিজ, এটা কি ডিক্রিজ করবে না? আচ্ছা, রানস উইথ আ সিনক্রোনাস স্পিড, না, রানস উইথ আ সিনক্রোনাস স্পিড নয়। সিনক্রোনাস স্পিড তো আমাদের ইন্ডাকশন মোটর অথবা সিনক্রোনাস মেশিনে হয়, এটা তো শান্ট মোটর বলেছে। তাহলে এটা কি হবে? ইনক্রিজ ইন দা লোড, যদি আমরা লোড ইনক্রিজ করি তাহলে আমাদের মোটরের স্পিড ডিক্রিজ করবে। ওকে, নেক্সট বলছে টাইপস অফ মোটর ইউজড ইন কিচেন অ্যাপ্লায়েন্স। কিচেন অ্যাপ্লায়েন্সে যে সমস্ত অ্যাপ্লায়েন্স আমরা ইউজ করি কিচেনে, তাতে আমরা কি ধরনের মোটর ইউজ করে থাকি। দেখো, প্রথমে তো অপশন এ অ্যান্ড অপশন বি আউট, কারণ এখানে দেখো ডিসি জেনারেটর, এসি জেনারেটর। তোমাদের কাছে জানতে যাবে যে টাইপস অফ মোটর, বাট এখানে জেনারেটর অপশনে দেওয়া আছে, এগুলো হচ্ছে না। তাহলে কোনটা হচ্ছে? এক হচ্ছে ডিসি মোটর আর এক হচ্ছে ইউনিভার্সাল মোটর। তো এখানে রাইট আনসার হয়ে যাবে ইউনিভার্সাল মোটর। কেন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো মিক্সার গ্রাইন্ডার, মিক্সার গ্রাইন্ডারে কি ধরনের মোটর আমরা ইউজ করি? মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ইউনিভার্সাল মোটর ইউজ করি। ওকে, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ইউনিভার্সাল মোটর। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 74, আমাদের কাছে একটা ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে, বিইই। বি স্ট্যান্ডস ফর বিউরো, ই স্ট্যান্ডস ফর এনার্জি, আবার ই রয়েছে, ই ইকুয়ালস টু এফিসিয়েন্সি। তাহলে কি হলো? ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। অনেকের মনে হয়েছিল ব্যুরো অফ ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, না, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট যে 75, স্টার্টিং কারেন্ট ইন স্টার ডেল্টা স্টার্টার। দেখো, স্টার ডেল্টা স্টার্টার দিয়ে রান করা যে মোটর, সেই মোটরের স্টার্টিং কারেন্ট কেমন হয়? তো দেখো, আমরা স্টার্টিং কারেন্টকে কমানোর জন্যই তো স্টার ডেল্টা স্টার্টার ইউজ করি। তাহলে কতটা কমাবো? দেখো, যখন স্টারে হয়, যখন স্টারে হবে, আমরা কি জানি যে এটা তো লাইন ভোল্টেজ ভিএল, বাট স্টারে তো লাইন ভোল্টেজ অ্যাপ্লাই হয় না। স্টারে অ্যাপ্লাই কি হয়? স্টারে হয় ভিপি, অর্থাৎ ফেজ ভোল্টেজ অ্যাপ্লাই হয়। তাহলে ফেজ ভোল্টেজ কত? ফেজ ভোল্টেজ হচ্ছে ভিএল বাই √3, আর আইপি তো আইপি যা, সেটাই তো আইএল, একই। তাহলে স্টারে যেটা আমাদের অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে ভিএল বাই √3, অর্থাৎ ভিপি অ্যাপ্লাই করি আমরা। ভোল্টেজ আমরা √3 টাইমস কম অ্যাপ্লাই করি। তাহলে ভোল্টেজ যদি √3 টাইমস কম অ্যাপ্লাই করি, কারেন্টও আমাদের √3 টাইমস কম ফ্লো হবে। তাহলে এখানে হয়ে যাবে অপশন এ রাইট আনসার, রিডিউস বাই √3 টাইমস। ওকে, ডেল্টাতে যদি ডেল্টার কথা একবার দেখে নিই আমি, তাহলে দেখো, আমরা দেখবো ডেল্টাতে কি হয়। ডেল্টাতে যেটা হয়, দেখো, ডেল্টাতে দেখো ভিএল, যেটাই ভিএল সেটাই তো ভিপি।
সেটাই ভিপি। তাহলে এখানে ভোল্টেজ কমছে না, বাট কারেন্ট কমছে। ভোল্টেজ ইনক্রিজ করে যাচ্ছে, বাট কারেন্ট ইকুয়ালস টু, দেখো আইএল যেটা, সেটা √3 আইপি। আগে আমাদের ফ্লো হচ্ছিল কোথায়? স্টারে আইপি ফ্লো হচ্ছিল, স্টারে আইপি ফ্লো হচ্ছিল, এখন তার √3 টাইমস বেড়ে গেছে, কারেন্ট √3 টাইমস বেড়ে গেছে। সেই জন্য করে আমরা বলি যে স্টারে পাওয়ার কনজিউম কত হয়, স্টারে যদি ভিপি আইপি cos ফাই হয়, তাহলে ডেল্টার ক্ষেত্রে কি হবে? 3 ভিপি আইপি cos ফাই। পাওয়ার কিন্তু স্টারের থেকে ডেল্টাতে 3 গুণ বেড়ে যায়, পাওয়ার কনজিউম স্টারের থেকে ডেল্টাতে 3 গুণ বেড়ে যায়। কারণ দেখো ভোল্টেজ √3 টাইমস বেড়ে গেছে। আগে আমরা ইউজ করছিলাম ভিপি, এখন সেটা হয়ে যাবে √3 ভিপি। এখন দেখো আইপি এখানে কত ছিল, আইপি এখানে কত, শুধু আইপি ছিল, এখানে দেখো √3 আই। তাহলে দেখো পাওয়ার কিন্তু 3 গুণ বেড়ে যাচ্ছে। তো কারেন্ট √3 টাইমস কম, এখানে কারেন্ট √3 টাইমস বেশি, ভোল্টেজ √3 টাইমস বেশি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 76, ট্রান্সফর্মার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল। এটাও বলতে লাগবে না, আগের একটা ভিডিওতে আমি বলেই এসেছি, ডিসকাস করে এসেছি যে মিউচুয়াল ইন্ডাকশন। ওকে, ট্রান্সফর্মার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন। আমি আবারও একটুখানি হালকা করে বলে দিই, দেখো এটা যদি প্রাইমারি ওয়াইন্ডিং হয়, এটা যদি সেকেন্ডারি ওয়াইন্ডিং হয়, তাহলে দেখো আমরা যেটা প্রাইমারিতে অ্যাপ্লাই করি ভি, সেই ভি এর জন্য এখানে কি হবে? কারেন্ট ফ্লো হবে I1। তো I1 এর জন্য এখানে একটা φ1 ক্রিয়েট হবে, সেই φ1 একে লিঙ্ক করবে অ্যান্ড নিজেকে লিঙ্ক করবে। তো নিজেকে লিঙ্ক করার জন্য যেটা জেনারেট হবে সেটা হচ্ছে E1, আর সেম ফ্লাক্স এই সেকেন্ডারি ওয়াইন্ডিং কে লিঙ্ক করছে, তার জন্য এখানে কি তৈরি হবে? E2। দেখো একটাই ফ্লাক্স দুজনের গায়ে লিঙ্ক করছে, এটা কিন্তু ইলেকট্রিক্যালি কানেক্টেড নয়, আমি আগেও বলেছি। ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এন্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং কিন্তু ইলেকট্রিক্যালি কানেক্টেড নয়, ঠিক আছে? তাহলে সেম ফ্লাক্স অর্থাৎ φ1 এর জন্য E1 তৈরি হচ্ছে, আবার E2 তৈরি হচ্ছে, সেই জন্য φ1 কে আমরা φ12 বলি, ঠিক আছে? এটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স, যে ফ্লাক্সটা নিজেকেও লিঙ্ক করছে আবার অপরকেও লিঙ্ক করছে, সেই জন্য একে বলি আমরা মিউচুয়াল ফ্লাক্স। তো মিউচুয়াল ফ্লাক্সের কারণে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ ইএমএফ ইনডিউসড হয়, এই জন্য টোটাল যে প্রসেসটা আছে সেইটাকে আমরা বলি মিউচুয়াল ইন্ডাকশন প্রসেস। ওকে, সো মিউচুয়াল ইন্ডাকশনের ফলে E1 এন্ড E2 জেনারেট হয়, এন্ড এই E2 কে আমরা সেকেন্ডারি থেকে লোডে অ্যাপ্লাই করে থাকি। ওকে, তাহলে এটা হলো মিউচুয়াল ইন্ডাকশন প্রসেস। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 77, রিলেশন বিটুইন ভোল্টেজ, কারেন্ট এন্ড নাম্বার অফ ওয়াইন্ডিং টার্নস ইন আ ট্রান্সফর্মার। এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি? প্রথম কথা হচ্ছে এই রিলেশনটার নামটা কি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিও, তো ট্রান্সফরমেশন রেশিও কি বলে? যে ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে E2/E1 equals to N2/N1 equals to V2/V1 equals to I1/I2 equals to K। ওকে, তাহলে দেখো কোথায় কোথায় মিল আছে, দেখো V2, দেখো V1/V2 বলা আছে, তো প্রথম কথা হবে না, দেখো আমাদের তো V2/V1 হতে হবে। দেখো V2/V1 আছে, ঠিক আছে, N2/N1 আছে, ঠিক আছে, বাট I2/I1 রয়েছে, কিন্তু আমাদের তো I1/I2 লাগবে, তাহলে এটাও হবে না। V2/V1 আছে, ঠিক আছে, N1/N2 আছে, হবে না, আমাদের তো N2/N1, দেখো N2/N1, তাহলে দেখো V2/V1, N2/N1 and I1/I2 তিনটেই ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেল? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 78,
ইন ফুললি চার্জ স্টেট দ্য পজিটিভ প্লেট অর্থাৎ কি অ্যানোড এবং নেগেটিভ প্লেট অর্থাৎ ক্যাথোড অফ আ লেড অ্যাসিড ব্যাটারিজ আর একটা লেড অ্যাসিড ব্যাটারির পজিটিভ প্লেট অর্থাৎ অ্যানোড এবং নেগেটিভ প্লেট ক্যাথোড কি কি ম্যাটেরিয়ালের হবে সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। দেখো যদি ফুললি চার্জ স্টেট হয় সেটা হচ্ছে পজিটিভ প্লেট হয়ে যাবে PbO2 PbO2 অ্যান্ড নেগেটিভ প্লেট হয়ে যাবে Pb। ওকে, তাহলে দেখো অপশন 1 হচ্ছে PbO2 পজিটিভ প্লেট অ্যান্ড নেগেটিভ প্লেট হয়ে যাবে Pb। যদি একটু আমরা ব্যাটারিটাকে দেখি খুব শর্টে, যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি, তাহলে দেখো এখানে রয়েছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কিসের? সেটা হচ্ছে H2SO4। পজিটিভ অবস্থায় অর্থাৎ ফুললি চার্জড অবস্থায় কি রয়েছে? PbO2 এবং Pb। আমরা ডিসচার্জ হলে কি হবে সেটা একটু দেখি। এটা কিসের বললাম? PbO2 অ্যানোড, PbO2। আর এটা কি ক্যাথোড? সেটা হচ্ছে অনলি Pb। তাহলে দেখো যখনই আমাদের কারেন্ট ফ্লো শুরু হবে এই যে H2SO4টা কি হবে? H2SO4টা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। সেটা হচ্ছে H ডাবল মাইনাস H প্লাস H প্লাস, যেখানে দুটো ইলেকট্রনের ঘাটতি থাকবে, আর SO4 ডাবল মাইনাস। ওকে, দুটো অংশে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের ইলেকট্রন কোথা দিয়ে কোথায় ফ্লো হচ্ছে। দেখো এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট। নেগেটিভ প্লেট ক্যাথোড। ক্যাথোডে ইলেকট্রনের এক্সেসিভ রয়েছে, তাহলে ইলেকট্রনের ফ্লো হবে এই ডিরেকশনে। ইলেকট্রন এইভাবে আসবে, ইলেকট্রন এখান দিয়ে আসবে। তাহলে আমাদের H প্লাস প্লাসটা কোন দিকে যাবে? সে যাওয়ার চেষ্টা করবে পজিটিভ প্লেটের দিকে। তাহলে পজিটিভ প্লেটে গেলে কি হবে? দেখো H প্লাস প্লাস H প্লাস H প্লাস, সে কি করবে? দুটো ইলেকট্রন নেবে এখানে এসে, পজিটিভ প্লেটে এসে দুটো ইলেকট্রন এখান দিয়ে নেবে, নিয়ে কি হবে? দুটো হাইড্রোজেন হয়ে যাবে। এবারে আমাদের এখানে ছিল কে? PbO2 প্লাস 2 হাইড্রোজেন ইকুয়ালস টু PbO প্লাস, আর এই যে 2H আর এই O2 এটা হচ্ছে H2O হয়ে যাবে, H2O। ওকে, জল, PbO তৈরি হবে এবং জল, লেড অক্সাইড এবং জল তৈরি হবে। ওকে, এবারে এই যে PbO প্লাস H2O প্লাস H2SO4 অ্যাড করে কি তৈরি করবে? PbSO4 প্লাস H2O। ওকে, তাহলে দেখো আলটিমেটলি আমাদের যখন ডিসচার্জ হলো তখন আমাদের পজিটিভ প্লেট যেটা PbO2 ছিল সেটা কি হয়ে গেল? এখন PbSO4 আর জল। ওকে, PbSO4 এ কনভার্ট হয়ে গেল। এবারে দেখো আমাদের যদি অ্যানোডের কথা বলি, এটা তো এটা অ্যানোড হলো, তাহলে ক্যাথোডে কি হবে? দেখো ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে কি, যে SO4 ডবল মাইনাস ছিল সে কি করবে? দুটো ইলেকট্রন এসে এখানে ছেড়ে দেবে। তাহলে SO4 ডাবল মাইনাস -2 ইলেকট্রন, দুটো ইলেকট্রনকে ছেড়ে দেবে, দিয়ে কি হবে? SO4 রেডিক্যাল হয়ে যাবে, রেডিক্যাল হয়ে যাবে। এই রেডিক্যাল মানে কি? SO4টা নিচে থিতিয়ে পড়বে, এরকম অবস্থায় সালফারটা থিতিয়ে পড়বে। ওকে, দেন এবারে কি হবে? তাহলে SO4 হয়ে গেল, আর এখানে কে ছিল? Pb। দেখো Pb প্লাস SO4, Pb প্লাস SO4 ইকুয়ালস টু কি হবে? তাহলে PbSO4। বোঝা গেল? তাহলে এটাও PbSO4 এ কনভার্ট হয়ে গেল। ডিসচার্জ অবস্থায় অ্যানোড সেও কি হয়েছে? ডিসচার্জ অবস্থায় PbSO4, এবং ক্যাথোড ডিসচার্জ অবস্থায় PbSO4। তাহলে আমাদের ফুললি চার্জড অবস্থায় যখন জিজ্ঞাসা করেছিল তখন আমরা কি বলেছি? পজিটিভ প্লেট PbO2, নেগেটিভ প্লেট Pb।
এবারে যখন ডিসচার্জ অবস্থায় তখন অ্যানোড কি হলো PbSO4 এবং ক্যাথোড হয়ে গেল PbSO4। বুঝে গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 79, what is the equation of kVA capacity of a three-phase transformer? Three-phase transformer, দেখো kVA ক্যাপাসিটি আমরা kVA বলি, সেটা হচ্ছে যে ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার নিয়ে কথা বলি আমরা। kVA ক্যাপাসিটি মানে কি, এটা একটা অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, বাট যখন থ্রি ফেজ হবে তখন আমাদের ভোল্টেজটা কি হবে? যখন থ্রি ফেজ হবে আমাদের ভোল্টেজটা কি হবে? √3 ভি হয়ে যাবে, তাই না? √3 ভি হয়ে যাবে, ভোল্টেজ √3 গুণ বেড়ে যাবে। তাহলে আমাদের যেটা কেভিএ রেটিং হবে সেটা কি হবে? √3 ভি ইন্টু আই, অর্থাৎ √3 ভিআই। বোঝা গেল? তাহলে হয়ে যাবে √3 ভিআই হয়ে যাবে, কেভিএ রেটিং √3 ইন্টু ভিআই হয়ে যাবে, যেহেতু থ্রি ফেজ বলেছে। ওকে, নেক্সট 80, in a single phase motor the split phase is achieved by connecting a capacitor in কিসে? আমরা হচ্ছে এই ক্যাপাসিটরটা কোন ওয়াইন্ডিং এর সাথে কেমন কানেক্ট করলে আমরা স্প্লিট ফেজ করতে পারি একটা সিঙ্গেল ফেজ মোটর। দেখো আমাদের সিঙ্গেল ফেজ মোটরের ডায়াগ্রামটা যদি আমরা একটু দেখি, এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফেজ মোটর। দেখো এটা হচ্ছে আমাদের রানিং ওয়াইন্ডিং, আর এটা কি স্টার্টিং ওয়াইন্ডিং। স্টার্টিং ওয়াইন্ডিং, তো তার সাথে আমরা ক্যাপাসিটর কেমন করে কানেক্ট করেছি? সিরিজে কানেক্ট করেছি। ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করেছি, তো তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? দেখো সিরিজ উইথ দ্য স্টার্টিং ওয়াইন্ডিং, সিরিজ উইথ দ্য স্টার্টিং ওয়াইন্ডিং আমরা কি করেছি? ফেজটাকে স্প্লিট করে নিয়েছি, একটা এই অ্যাঙ্গেলে একটা এই অ্যাঙ্গেলে, তো 90 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট করে নিয়েছি আমরা। ওকে, তাহলে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ফেজ ডিসপ্লেসমেন্ট আমরা কত করি? 90 ডিগ্রি করি ক্যাপাসিটর লাগিয়ে। ওকে, বোঝা গেল? এই ছিল আমাদের 80টা কোয়েশ্চেন।